হে এইচএসসি 25 ব্যাচ, তুমি আজকের এই ভিডিও টাইটেল দেখে তুমি বুঝে নিয়েছো যে আজকের এই ভিডিও থেকে তুমি 20 নাম্বার কমন পাবো। কত নাম্বার? 20 নাম্বার। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই কিভাবে হচ্ছে এটা সম্ভব। দেখো, তোমার যে প্রথমে যে একটা সিন পেসেজ আসে না, প্রথম যে এক নং তোমার যে একটা সিন পেসেজ থাকে, এই সিন পেসেজ দেখো তোমার 20 নাম্বার কমন আসে। কত নাম্বার? 20 নাম্বার আসে আর কি। 20 নাম্বারের মাঝে 10টা এমসিকিউ থাকে 0.5 করে, তোমার 5 নাম্বার, আর 5টা শর্ট কোয়েশ্চেন থাকে, ওইটা হচ্ছে তোমার 3 করে, 3 5 15, আর হচ্ছে তোমার এমসিকিউ এতে কত 5, 15 আর 5 কত 20, তাই না? তো আমি তোমাদেরকে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ, একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ তোমাদেরকে আমি সমাধান করে দিব। শুধু এই যে দেখো, এখান থেকে এই পর্যন্ত। আর গত ভিডিও তো তোমরা যারা দেখছো আর কি, অনেক খারাপ পেয়েছে, অনেক ভিউ হয়েছে ওই ভিডিওটাতে। তোমরা দেখছো এই যে হোয়েন এ গার্ল গেটস এ ম্যারিড, এই প্যাসেজটার এখান থেকে এই পর্যন্ত আমি পড়াই দিয়েছিলাম, এবং ওইখান থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো ছিল ওইখানে দিছি, এবং শর্ট কোয়েশ্চেন যেগুলো ছিল ওইগুলো দিছি, এবং প্রশ্নের উত্তর দিয়েছি আমি, তাই না? সো আজকের এই ক্লাসে আমি এই যে প্রথম যে অংশটা আছে, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে লেসনটা, এটা আমি তোমাদেরকে ভেঙে ভেঙে একদম বাংলা অর্থ সহকারে বোঝাই দিব। এবং পাশাপাশি এইখান থেকে দেখো আমি কতগুলা তোমাকে লেখছি আমি এই পেসেজটা থেকে, যত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো হইতে পারে, হ্যাঁ, একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আমি তোমাকে এনে দিয়েছি। আমি আশা করি 10টা এমসিকিউ যদি তুমি ভালো করে দেখো, তোমার ভালো একটা তোমার ধারণা হয়ে যাবে, এবং এখান থেকে ইনশাল্লাহ আমি আশা করি এখান থেকে তুমি কমনও পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে দেখো, আমি অনেক অ্যানালাইসিস করি, 10টা এমসিকিউ তোমাকে বের করছি এখান থেকে, এই পেসেজ থেকে। এবং এখানে দেখো আমি 5টা শর্ট কোয়েশ্চেন তোমাকে আমি দিয়েছি। দেখো, 5টা শর্ট কোয়েশ্চেন আমি তোমাকে দিয়েছি এইখান থেকে। ইনশাল্লাহ আমি আশা করি 5টা এমসিকিউ, 5টা শর্ট কোয়েশ্চেন তুমি ঠিক মতো পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। একদম অ্যানালাইসিস করে আমি প্রশ্নগুলো নিয়েছি বিভিন্ন কলেজগুলোতে, যে এই পেসেজ থেকে যে প্রশ্নগুলো দিচ্ছে ওনারা টেস্ট পরীক্ষায় কিংবা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন সবগুলো মিলিয়ে আমি এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেনগুলো আমি রেডি করেছি। তো আমার আজকের এই ভিডিওটা একটু লেংদি হইতে পারে, কারণ হচ্ছে প্রথমে আমি এই প্যাসেজটা পড়াই দিব, কারণ যারা হচ্ছে তোমার আগে পড়ছো না তাদের জন্য এটা উপকার হবে। এবং এখান থেকে এমন সুন্দর করে পড়াই দিব, তুমি ভাই আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি নিজে এগুলো সমাধান করতে পারবা। তুমি নিজে এগুলো এমসিকিউগুলো সমাধান করতে পারবা। শর্ট কোয়েশ্চেনগুলো অ্যান্সার কীভাবে দিতে হয়, বা কীভাবে প্যাসেজ থেকে আনসার উত্তর দিতে হয় সঠিকভাবে, এই সবগুলো তোমাকে আজকে আমি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি শুরু করি প্রথমে প্যাসেজটা। দেখো, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স, বলতেছে কিশোর কিশোরীরা এটা গঠন করে এ নেশনস কোর রিসোর্স, একটা জাতির প্রধান যে সম্পদ বা মেইন যে সম্পদটা আছে ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। জাতীয় কিশোর কিশোরীরা, আমি যদি একটু সুন্দরভাবে বলি যে কিশোর কিশোরীরা জাতীয় নবায়ন এবং সমৃদ্ধিতে একটা কি রাখে, একটা গুরুত্বপূর্ণ, তারা হচ্ছে একটা সম্পদ। কি বলছে যে কিশোর কিশোরীরা হচ্ছে কি, কিশোর কিশোরীরা হচ্ছে একটা প্রধান সম্পদ। কিশোর কিশোরীরা হচ্ছে একটা প্রধান সম্পদ। কিসের জন্য প্রধান সম্পদ? জাতীয় নবায়ন এবং হচ্ছে সমৃদ্ধির প্রধান সম্পদ। কারা জাতীয় নবায়ন এবং সমৃদ্ধির প্রধান সম্পদ? এই যে কিশোর কিশোরীরা, ঠিক আছে? তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের যে কিশোর কিশোরী যারা আছে এরা হচ্ছে জাতীয় নবায়ন এবং হচ্ছে সমৃদ্ধির প্রধান একটা রিসোর্স, প্রধান সম্পদ। রিসোর্স মানে হচ্ছে তোমার সম্পদ, অ্যান্ড কোর মানে হচ্ছে প্রধান, হ্যাঁ, এরকম মেইন বোঝায় আর কি। সো এরপরে দেখো, লক্ষ্য করো এখানে দেওয়া আছে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড। এই যে বয়সন্ধিকাল বলো, অ্যাডোলেসেন্স মানে কি বয়সন্ধিকাল বা কৈশোর, যেটাই বলো, যে কৈশোর হচ্ছে ইজ এ পিরিয়ড ইন লাইফ, এটা হচ্ছে জীবনের এমন একটা সময় হোয়েন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, যখন হচ্ছে তোমার হচ্ছে স্থানান্তর হয় বা চেঞ্জ হয়, কোথা থেকে কোথায় চেঞ্জ হয়, চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এটা হচ্ছে তোমার শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হয়নি আমরা, শৈশব থেকে প্রাপ্তবয়স্কর দিকে কি হয়, ধাবিত হয়। মানে বয়সন্ধিকাল হচ্ছে এমন একটা সময়, বয়সন্ধিকাল হচ্ছে কি, বয়সন্ধিকাল হচ্ছে এমন একটা সময় যেটা কি করে আমাদের শৈশব থেকে প্রাপ্তবয়স্কের দিকে ধাবিত করে। যেমন তুমি শৈশবে ছিলা, এইখান থেকে বয়সন্ধিকালের মাধ্যমে তুমি প্রাপ্তবয়স্কের দিকে ধাবিত হবা। এটার মেন যে গেট হিসেবে কাজ করে কোনটা, এই অ্যাডোলেসেন্স যে সময়টা, কৈশোর যে সময়টা। এরপর দেখো, টেক্স প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপ। এই যে অ্যাডোলেসেন্স যে সময়টা, এই অ্যাডোলেসেন্স সময়টার মধ্যে তোমাদের আচার আচরণের যে ধারাটা আছে এটা তোমার গঠিত হয়, এবং হচ্ছে লাইফস্টাইলস আর শেপ। ওই সময়টার মধ্যে, কৈশোর যে সময়টার মধ্যে আমাদের জীবনধারা বলো, আমাদের যে আচার আচরণ বলো, সবগুলো এখানে এই সময়টার মধ্যে গঠিত হয় বা এখানে মাউল্টেড হয়।
এরপর লক্ষ্য করো, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, যেটাকে সংক্ষেপে বলি আমরা, যে বিশ্ব স্বাস্থ্য সংগঠনের ভাষ্য মতে, বিশ্ব স্বাস্থ্য সংগঠনের বা স্বাস্থ্য সংস্থার মতে, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, কৈশোর হচ্ছে এমন একটা সময় হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস বা লিভস, যেটাই বলো, যেটা হচ্ছে কৈশোর হচ্ছে এমন একটা সময় যেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ ছেলে এবং মেয়েদের জীবন কি করে গঠন করে। হ্যাঁ, তুমি যদি কি বলে কৈশোর যে সময়টা আছে বা বয়সন্ধিকাল যে সময়টা আছে, এই সময় যদি ভালো করে নিজেকে করতে পারো, তাহলেই তুমি বলে দিতে পারবো বা একজন বলে দিতে পারে তোমার ফিউচার লাইফটা কেমন হবে। তুমি যদি এখন ভালো করো তাহলে তোমার ফিউচার লাইফটা ভালো হবে। এখন বয়সন্ধিকালে কেউ যদি খারাপ করে, হ্যাঁ, ভালোভাবে নিজেকে ওইভাবে না গড়ে, তাহলে তার ভবিষ্যৎটা হচ্ছে খারাপ যায়। এটাই বলতেছে যে বয়সন্ধিকাল বা কৈশোর হচ্ছে এমন একটা সময় যেটা হচ্ছে তোমার কি একটা ছেলে বা একটা মেয়ের ভবিষ্যৎ নির্ধারণ করে বা ভবিষ্যৎ জীবন গঠন করে। দেয়ার আর মোর দ্যান 31 মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ। বলতেছে বাংলাদেশে, এখানে মোর দেন বলতে এন না, THAN হবে আর কি, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে আর কি, যে দেয়ার আর মোর দেন THAN দেন, এটা দেয়ার আর মোর দেন 31 মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ। বাংলাদেশে তোমার 31 মানে 31 মিলিয়নের চেয়েও বেশি কি আছে, কিশোর কিশোরী রয়েছে আর কি। বাংলাদেশে 31 মিলিয়নের চেয়েও বেশি কিশোর কিশোরী রয়েছে। 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ। বলতেছে এই যে 31 মিলিয়ন তোমার কি আছে, কিশোর কিশোরী আছে, এইখানের মাঝে আবার 13.7 মিলিয়ন হচ্ছে তোমার মেয়ে এবং 14.3 মিলিয়ন হচ্ছে কি ছেলে। ঠিক আছে, আচ্ছা, এরপরে লক্ষ্য করো, এবার আমরা যদি দেখতে পাই, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্ল ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। একটু বোঝার চেষ্টা করো, বা বাংলাদেশে যে তোমার কিশোরী যে মেয়েগুলো আছে, কিশোরী যে গার্লসগুলো আছে, তাদের যে অবস্থাটা যেটা আছে, তাদের যে সিচুয়েশন যেটা আছে, এটা ইজ ক্যারেক্টারাইজড, এটা বৈশিষ্ট্যমণ্ডিত হয়, হ্যাঁ, বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, তোমার হচ্ছে অসাম্য বা অধীনতা, এটার দ্বারা কি হয়, তারা বৈশিষ্ট্য মণ্ডিত হয় উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, সমাজ এবং পরিবারে। একটু লক্ষ্য করো কি বোঝানোর চেষ্টা করছে। বাংলাদেশে যে কিশোরী মেয়ে আছে না, কিশোরী মেয়েরা যারা আছে, এরা সব সময় কি হয়, তারা অসাম্য কিংবা হচ্ছে অধীনতার শিকার হয়। কোথায়? পরিবারেও অসাম্যের শিকার হয়, বৈষম্যের মানে শিকার হয়, তেমনই ভাবে সমাজের মাঝেও তারা কি হয়, বৈষম্যের শিকার হয়। মেয়েরা কি, কিশোরী মেয়েরা, তারা পরিবার এবং সমাজ উভয় জায়গায় কি হয়, তারা বৈষম্যের এবং অধীনতার শিকার হয়। এরপরে দেখো, দিস ইনইকুয়ালিটি, এই যে তোমার বৈষম্যটা আছে, দিস ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস, এটা তোমার ধাবিত করে কোন দিকে, ওয়াইড স্প্রেড মানে হচ্ছে ব্যাপক, প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ। এই যে তোমার বৈষম্যটা, কিশোরী মেয়েদের যে বৈষম্য করা হয়, এই বৈষম্যটা কি করে, এটা তোমার ব্যাপক হারে কি বৃদ্ধি করে, বাল্যবিবাহ বৃদ্ধি করে। তারপর হচ্ছে মার্জিনালাইজেশন মানে প্রান্তিকীকরণ অথবা এক্সক্লুশন ফ্রম হেলথ, এবং তারা হচ্ছে বঞ্চিত হয় কোথা থেকে, হেলথ স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, অথবা ইকোনমিক অপরচুনিটিস অর্থনৈতিক যে সুবিধা আছে ওইখান থেকে তারা কি হয়, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস, এবং তারা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সহিংসতা বলো বা যৌন হয়রানির কি হয়, তারা শিকার হয় বা অরক্ষিত অবস্থায় তারা থাকে আর কি। হ্যাঁ, তার মানে একটা কিশোর মেয়েরা তারা হচ্ছে তোমার এই যে তোমার বিভিন্ন ধরনের তারা বৈষম্য শিকার হয়, এবং এই বৈষম্যগুলো আবার ব্যাপক হারে বাল্যবিবাহ বৃদ্ধি করে, তারপর হচ্ছে প্রান্তিকীকরণ করে ফেলে, মেয়েদেরকে একঘরে করে ফেলে, আবার হচ্ছে তাদের মেয়েদেরকে স্বাস্থ্য, শিক্ষা কিংবা যে অর্থনৈতিক যে সুবিধা আছে ওইখান থেকে তাদেরকে বঞ্চিত করে। আবার অনেক সময় দেখা যায় তাদেরকে বিভিন্ন ধরনের সহিংসতা বা যৌন হয়রানির শিকার হয় মেয়েরা। ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। বাংলাদেশে তোমার বিবাহের বৈধ বয়স হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে 18 বছর এবং ছেলেদের জন্য হচ্ছে তোমার 21 বা 21 বছর। হ্যাঁ, হাউভার, যা হোক, 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15। এই যে দেখো মেয়েদের, এই যে তোমার 30% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, 100% যদি কিশোরী মেয়ে থাকে, তাদের মাঝে আবার 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, 33% অ্যাডোলেসেন্ট কিশোরী মেয়েরই কি হয়ে যায় আর ম্যারিড অফ বিফোর দ্য এজ অফ 15। তাদের মানে 33% মেয়েদের বিয়ে হয়ে যায় কখন, তাদের 15 বছর বয়স হওয়ার পূর্বেই।
একটা কিশোরী মেয়ের 15 বছর বয়স হওয়ার পূর্বেই কি হয়ে যায়, তার বিয়ে হয়ে যায়। এরকম মেয়ের বিয়ে হয়ে যায় কত পার্সেন্ট মেয়ের? 33% মেয়ের। অ্যান্ড 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19। এবং এর মাঝে যারা হচ্ছে তোমার 33% যে তোমার বিয়ে হয়, 33% যে তোমার কিশোরী মেয়ের বিয়ে হয়, এই 30%-এর আবার 60% মেয়েদের আবার কি হয়ে যায়, তারা 19 বছরের আগে কি হয়ে যায়, তারা গর্ভবতী হয়ে যায় বা হচ্ছে কি হয়ে যায়, মা হয়ে যায়। এই যে দেখো এখানে কথাটা বলতেছে যে 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19, মানে 19 বছরের পূর্বেই তারা কি হয়ে যায়, মা হয়ে যায়। প্রথমত হচ্ছে 33% মেয়ের, কিশোরী মেয়ের বিয়ে হয়ে যায় 15 বছর আগে। এই যে 33% মেয়ে, এই 33%-এর আবার 60% কি হয়ে যায়, 19 বছরের আগে কি হয়ে যায়, তারা মা হয়ে যায়। রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণায় দেখা গেছে যে অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, মানে যারা হচ্ছে তোমার একটু উচ্চশিক্ষিত মেয়ে, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, এবং যারা হচ্ছে তোমার একটু ধনী পরিবারের মেয়ে, টেন্ড টু ম্যারি অ্যাট লেটার এজ, তারাও একটু কি করে, একটু দেরিতে তারা বিবাহ করার প্রবণতা দেখায়। নর্মালি গরিব ফ্যামিলির যারা বা হচ্ছে শিক্ষা দীক্ষায় যারা কম, তাদেরকে একটু অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। এবং যারা হচ্ছে একটু শিক্ষিত বলো বা যারা একটু ধনী ফ্যামিলির মেয়েরা, তারা একটু দেরিতে বিয়ে করে আর কি। এটা গবেষণায় দেখা গেছে বা রিসার্চে দেখা গেছে। বয়েজ হাউএভার বিকাম রেডি ফর ম্যারিজ অনলি আফটার several years of adolescence and young adulthood. যা হোক, বয়েজ বিকাম রেডি ফর ম্যারিজ, ছেলেরা তারা প্রস্তুত থাকে ফর ম্যারিজ, বিয়ের জন্য, অনলি আফটার সেভারাল ইয়ার্স, কয়েক বছর পরে, অফ অ্যাডোলেসেন্স, কৈশোরের কয়েক বছর পরে, অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, এবং যে সদ্য তারা যে প্রাপ্তবয়স্ক হয়, এই প্রাপ্তবয়স্ক হওয়ার কয়েক বছর পরে কিংবা কৈশোরের কয়েক বছর পরেই তারা কি বিয়ের জন্য প্রস্তুত হয়ে থাকে। ঠিক আছে, সো আমরা দেখো, আমি তোমাকে এই যে লেসনটা যেটা বললাম, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা লেসন। তোমাকে একদম ভেঙে ভেঙে বাংলা অর্থ সহকারে তোমাকে একদম বুঝাই দিলাম। এখন তো ভাই এই প্যাসেজটা থেকে যতগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ হইতে পারে এখানে দেখো আমি লিখে দিছি। তুমি হয়তো বলবা যে ভাই আমি হয়তো স্মার্ট বোর্ডে পড়াইতেছি না, কিন্তু আমি তোমাকে বলতে এতটুকু অ্যানসিউরিটি আমি তোমাকে দিতে পারি। এই যে এমসিকিউগুলো আমি যে তোমাকে দিচ্ছি এখানে, এগুলো হচ্ছে কিন্তু আমি অনেক সময় লাগছে, আমি অনেক অ্যানালাইসিস করে এখানে তোমায় দিচ্ছি এখানে। তারপর যে শর্ট কোয়েশ্চেন, এগুলো আসার পসিবিলিটি অনেক বেশি ভাই। আর তুমি দেখো, তুমি নিজে হচ্ছে এখন এটার সমাধান করতে পারো। ঠিক আছে, এই তো দেখো এখানে যে এমসিকিউগুলো আছে, এগুলোর মধ্যে 1 নম্বরে যেটা আমি রাখছি, 1 নম্বর যেটা এমসিকিউটা, সেটা তোমাকে আমি বলি যে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং, বলতেছে কোনটা হচ্ছে একদম কাছাকাছি অর্থ। মিনিং মানে কি, অর্থ। নিচে যে তোমার 4টা অপশন আছে, এটার মধ্যে সবচেয়ে কাছাকাছি অর্থ কোনটা, ফর দ্য ওয়ার্ড কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। হ্যাঁ, তোমার যে প্রথম যে সেন্টেন্সটা ছিল, যে তোমার এই যে দেখো, এটা বলতে কি বোঝাতে দেখো, এই যে প্রথম যে তোমার লাইনটা শুরু হয়েছিল যে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট, এই সেন্টেন্সটার মধ্যে এই কনস্টিটিউট বলতে কি বোঝাইতেছে। হ্যাঁ, এই কনস্টিটিউট বলতে কি বোঝাচ্ছে, এই যে দেখো পুরাটাই বলতেছে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর দ্য ওয়ার্ড কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, যে প্রথম যে সেন্টেন্সটার মধ্যে যে কনস্টিটিউট যে ওয়ার্ডটা আছে, এটা বলতে আসলে কি বোঝাচ্ছে বা এটার কাছাকাছি অর্থ কোনটা। দেখি তো আমরা কনস্টিটিউট অর্থ আমি কি বলছিলাম, কনস্টিটিউট মানে কি, গঠন করা। কি গঠন করা, কনস্টিটিউট মানে কি, গঠন করা। কনস্টিটিউট মানে কি, গঠন করা। তাহলে গঠন করা অর্থে দেখি তো আমি এখানে কি আছে, টেক মানে কি, নেওয়া, টেক মানে নেওয়া, ফর্ম মানে হচ্ছে গঠন করা, অ্যাড মানে যোগ করা, মেক মানে তৈরি করা। তাহলে বলো তো কনস্টিটিউটের একদম কাছাকাছি অর্থ কোনটা বা এটা সমার্থক শব্দ কোনটা, নেওয়া হবে, যোগ করা হবে, তৈরি করা হবে, নাকি ফর্ম মানে তৈরি মানে গঠন করা, কোনটা হবে? অবশ্যই এটার কাছাকাছি অর্থ হচ্ছে কি, এই যে 2 নাম্বারটা। বোঝা গেছে? একদম ভেঙে ভেঙে তোমাকে বুঝাই দিব একদম বাংলা অর্থ সহকারে। কনস্টিটিউট মানে গঠন করা, এটার কাছাকাছি অর্থ হচ্ছে ফর্ম, ফর্ম মানেও গঠন করা। এরপর দেখো আমি যদি 2 নাম্বার এমসিকিউটা দেখি, দ্য ফ্রেজ টেক প্লেস ইন দ্য সেকেন্ড সেন্টেন্স স্ট্যান্ডস ফর, ওই যে প্যাসেজ ছিল, প্যাসেজের মধ্যে সেকেন্ড সেন্টেন্সে একটা ফ্রেজ ছিল, সেটা হচ্ছে টেক প্লেস। টেক প্লেস মানে কি, টেক প্লেস মানে হচ্ছে তোমার ঘটা, টেক প্লেস মানে কি, হ্যাঁ ঘটা, টেক প্লেস মানে ঘটা। ঠিক আছে, সো তোমাকে বলতেছে যে প্যাসেজের মধ্যে যে টেক প্লেস যে ওয়ার্ডটা আছে, টেক প্লেস বলতে কি বোঝাচ্ছে। তো টেক প্লেস মানে যেহেতু ঘটা, আমি যদি লক্ষ্য করি তো অকার মানে কি, ঘটা, অকার মানে কি, ঘটা, এটা হইতে পারে। আমি তোমাকে দেখো এমসিকিউ করার ক্ষেত্রে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ তোমাকে আমি সাজেশন বলবো, তোমাকে একটা দিক নির্দেশনা আমি তোমাকে বলবো, যেটা হচ্ছে তোমার ধরো এই যে এমসিকিউ টেক প্লেস মানে ঘটা, অকার মানে ঘটা, হুবহু এটা হইব, তুমি জানো 100% শিওর। এরপরেও তুমি প্রথমে দিয়ে দিও না যে অকার মানে ঘটা, এটা দিয়ে দিও না। আমি তোমাকে বলবো প্রথমে 4টা অপশন দেখো, তুমি দেখার পরে তোমার যদি মনে হয় যে অকারটা বেস্ট,
তো তুমি অকারটা দিবে, আনসার দিবা, সমস্যা নাই। কিন্তু প্রথমে দেখলা যে টেক প্লেস মানে ঘটা, অকার মানে ঘটা, 1 নাম্বার দিয়ে দিলে, এরকম করো না, এর চেয়ে ভালো উত্তর থাকতে পারে, ঠিক আছে। সো প্রথমে 1 নাম্বারে হয়ে গেলেও এটা তুমি দিবা না, আগে আরও যে বাকি 3টা অপশন আছে এটা তুমি দেখবা। তাহলে আমি দেখো, অকার মানে ঘটা হইতে পারে, রিকার মানে হচ্ছে কি বারবার ঘটা, এরকম আর কি। গো টু এ প্লেস, টেক প্লেস বলতে এরকম বোঝাইতেছে যে গো টু এ প্লেস একটা জায়গায় যাওয়া, এরকম তো কখনোই হইতে পারে না। তাহলে দেখো অল অফ দেম মানে কি, এখানে যে 3টা অপশন আছে 3টাই সঠিক। একটু লক্ষ্য করো তো যে টেক প্লেস মানে হচ্ছে কি ঘটা, টেক প্লেস মানে কি ঘটা, আমরা দেখছি যে অকার মানে ঘটা, রিকার মানে বারবার ঘটা, আর গো টু এ প্লেস মানে একটা জায়গায় যাওয়া, তাহলে কি, আর অল অফ দেম মানে 3টাই সঠিক। তাহলে বলো তো তুমি নিশ্চিত বলতে পারতেছো যে সঠিক আনসারটা কোনটা, যে তুমি যে বলছিলে অকার মানে ঘটা, এটাই সঠিক আনসার। এটা কি হবে, অকার, ঠিক আছে। আমি প্রথমে দিতে পারতাম, কিন্তু কি দরকার আছে তোমার রিস্ক নেওয়ার, এর চেয়ে ভালো উত্তর যদি থাকতো তখন তুমি কি করতা, তাই না। সো এই জন্য আমি তোমার বলবো যে 4টা অপশন তুমি দেখো, দেখার পরে তোমার কাছে যেটা তোমার কাছে বেস্ট মনে হয় ওইটা তুমি আনসার দিবা, ঠিক আছে। তো টেক প্লেস মানে ঘটা, অকার মানে কি ঘটা। এরপর লক্ষ্য করো যে হোয়াট ইজ সাপোজ টু বি দ্য গেট ওয়ে বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। এই যে দেখো আমি যদি বলি এটা চাইল্ডহুড, এটা কি চাইল্ডহুড, হ্যাঁ, এটা হচ্ছে তোমার চাইল্ডহুড, এটা হচ্ছে তোমার চাইল্ডহুড, এটা ধরলাম আমরা একটা গেট, এটা কি ধরলাম একটা গেট, হ্যাঁ, এটা ধরলাম একটা গেট, আর এটা ধরলাম কি অ্যাডাল্টহুড, ঠিক আছে, এটা ধরলাম তোমার কি অ্যাডাল্টহুড। তাহলে একটু লক্ষ্য করো, তোমাকে বলতেছে এই যে চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুড, এই দেখো হোয়াট ইজ সাপোজ টু বি দ্য গেট ওয়ে বিটুইন চাইল্ডহুড অ্যাডাল্টহুড। এই যে চাইল্ডহুড যে শৈশবকাল যে সময়টা এবং যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে সময়টা, এই দুইটার মধ্যবর্তী সময়টা কোনটা, বা এই দুইটার গেট হিসেবে কাজ করতেছে কোনটা, বলো তো। এই দুইটার গেট হিসেবে কাজ করে কোনটা, অবশ্যই কোনটা, পরিবার কি হবে না, সমাজ কি হবে না, অ্যাডোলেসেন্স অথবা কি অ্যাডোলেসেন্ট, দুইটা হইতে পারে। আমরা বলি কি কৈশোর বা বয়সন্ধিকাল কি হিসেবে কাজ করে, গেট হিসেবে কাজ করে না। আমাদের যে শৈশব থেকে আমরা প্রাপ্তবয়স্ক হই কিসের মাধ্যমে, এই বয়সন্ধিকাল বা কৈশোরকাল পার করার মাধ্যমে। তাহলে বলো আমাকে এই চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের গেট কোনটা, অ্যাডোলেসেন্স নাকি অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট একটু খেয়াল করো, তুমি অনেকেই যে অ্যাডোলেসেন্ট দিতে পারো, আমি বলি অ্যাডোলেসেন্টটা কেন হবে না। অ্যাডোলেসেন্ট মানে কি কিশোরী কি গেট ওয়ে মানে গেট হিসেবে কাজ করতেছে, নাকি ওই সময়টা গেট ওয়ে হিসেবে কাজ করে, অবশ্য ওই সময়টার কথা বলতেছে। তাহলে সময় বলতে এখানে কোনটা বোঝাতেছে, অ্যাডোলেসেন্স। দাঁড়াও, এখানে যে তোমার ছাগলের শব্দ করতেছে, এদেরকে তাড়ায় নেই, বুঝছো। আচ্ছা, তাহলে আমারে বলো এই যে চাইল্ডহুড মানে কি শৈশবকাল, তারপর যে অ্যাডাল্টহুড মানে কি প্রাপ্তবয়স্ক হওয়ার যে সময়টা, এরকম, হ্যাঁ। সো এই দুইটা সময়ের মধ্যবর্তী হিসেবে গেট ওয়ে হিসেবে কাজ করে কোনটা, অবশ্যই অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল বা কৈশোরকাল, যারাই বলো। আর অ্যাডোলেসেন্টটা হবে না, কারণ হচ্ছে এটা তো সময়কে ইন্ডিকেট করতেছে, এটা ব্যক্তিকে ইন্ডিকেট করতেছে, কিশোরী। আমার তো ব্যক্তি দরকার না, আমার কি সময় দরকার। তাহলে ওই যে কিশোরী হওয়ার সময়টা কোনটা, অ্যাডোলেসেন্স মানে কৈশোরকাল, হ্যাঁ, কৈশোর যেটাই বলো বা বয়সন্ধিকাল। তাহলে সঠিক আনসার হবে 3 নাম্বার, ঠিক আছে। একটু ভুলের জন্য তোমরা অনেকেই তোমার এখানে বিভ্রান্ত সৃষ্টি করে অ্যাডোলেসেন্ট দিয়ে দিতে পারো, কিন্তু অ্যাডোলেসেন্ট হবে না, কারণ চাইল্ডহুড মানে শৈশবকাল, এটা অবশ্যই এটার মধ্যবর্তী, অ্যাডাল্টহুডের মধ্যবর্তী একটা কি একটা টাইমকে ইন্ডিকেট করতেছে, টাইমটা কোনটা, অ্যাডোলেসেন্স মানে বয়সন্ধিকাল বা কৈশোর। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমি যদি লক্ষ্য করি, অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। বয়সন্ধিকাল বা কৈশোর হচ্ছে এমন একটা সময়, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে ধাবিত হওয়ার একটা কি সময়। তাহলে বলো ধাবিত হওয়ারতে আমরা কিরকম বোঝাই, কনস্ট্যান্ট মানে কি স্থির। বলো তো এই যে শৈশব থেকে, শৈশব থেকে যে আমরা প্রাপ্তবয়স্ক হই, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হই, এইটা থেকে যে শৈশব থেকে যে প্রাপ্তবয়স্ক হই, এখান থেকে কি স্থির থাকলে কি কখনো প্রাপ্তবয়স্ক হইতে পারবে, স্থির থাকলে কখনো হইতে পারবে না। অবশ্যই শৈশব থেকে প্রাপ্তবয়স্ক চেঞ্জ হয়, মানে এটা উত্তরণ হয়, হ্যাঁ, পরিবর্তন হয়। তাহলে আমরা বলো কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট পিরিয়ড, এটা অ্যাডোলেসেন্স যে সময়টা, এটা কি কনস্ট্যান্ট পিরিয়ড, অবশ্যই না। স্থির, এটা প্রশ্নই ওঠে না, কারণ হচ্ছে এটা কি, এটা অবশ্যই কি হিসেবে কাজ করে, এটা শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার যে সময়টা, ওইটাতে তোমার কি করে ট্রান্সফার করে, তাহলে এটা তো স্থির হবে না। এরপরে দেখো ট্রানজিশনাল, এটা হইতে পারে উত্তরণ। রিজিড মানে কি শক্ত, বা হচ্ছে তোমার অনমনীয়, যেটা হচ্ছে তোমার চেঞ্জ হয় না, এরকম আনচেঞ্জেবল। এরপর দেখো ফিক্সড মানে যে স্থির, ফিক্সড মানে কি
স্থির। তাহলে বলো তো আমার সঠিক আনসারটা কী হবে? এই যে বয়সন্ধিকাল যে সময়টা, কৈশোর যে সময়টা, এটা শৈশব থেকে অ্যাডাল্টহুডের দিকে কি হয়? এটা তোমার ধাবিত হয় না, বা এটা চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, এটা কখনো স্থির থাকে, এটা রিজিড থাকে, এটা কি কনস্ট্যান্ট থাকে? অবশ্যই না। তাহলে সঠিক আনসারটা কী হবে? যে অ্যাডোলেসেন্স ইজ এ ট্রানজিশনাল পিরিয়ড। সঠিক আনসার কী হবে? 2 নাম্বারটা, ট্রানজিশনাল পিরিয়ড। এরপরে যদি আমরা লক্ষ্য করি 5 নাম্বারটা, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনইকুয়ালিটি? যে একদম কাছাকাছি, ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে কি? অসমতা বা বৈষম্য, যেটাই বলো। বৈষম্যের একদম কাছাকাছি অর্থ কোনটা? একটু লক্ষ্য করি তো আমরা। ডিসপ্যারিটি মানে কি? বৈষম্য বা অসমতা, এটা হইতে পারে। এরপরে লক্ষ্য করি আমরা, অ্যালাকনেস মানে কি? অ্যালাকনেস মানে হচ্ছে তোমার সাদৃশ্য। ইমপার্শিয়ালিটি মানে নিরপেক্ষতা। প্যারিটি মানে হচ্ছে তোমার অসমতা, সমতা। প্যারিটি মানে কি? সমতা। তাহলে দেখো, অ্যালাইকনেস মানে সাদৃশ্য, ইমপার্শিয়ালিটি মানে কি? নিরপেক্ষতা, প্যারিটি মানে হচ্ছে তোমার সমতা। তো এই 3টা ওয়ার্ডই হচ্ছে কি? এই বৈষম্যের বিপরীত শব্দ। তাহলে এটার সমার্থক শব্দ কোনটা? কাছাকাছি অর্থ কোনটা? অবশ্যই কি? ডিসপ্যারিটি। ইনইকুয়ালিটি মানে কি? বৈষম্য। আর ডিসপ্যারিটি মানে কি? ডিসপ্যারিটি মানে বৈষম্য। তাহলে একদম বৈষম্যের কাছাকাছি অর্থ কোনটা? এই যে ডিসপ্যারিটি। তাহলে সঠিক আনসার কি হবে? আই নাম্বার। আর তোমার যদি অ্যান্টোনিম বলতো, অ্যান্টোনিম বললে তুমি অ্যালাইকনেস দিতে পারতা। অ্যান্টোনিম বললে তোমার কি বলতে পারতাম? ইম্পার্শিয়ালিটি দিতে পারতা। অ্যান্টোনিম বললে প্যারিটি তুমি দিতে পারতা। কিন্তু এনে বলছে কি? সিনোনিম বা ক্লোজেস্ট মিনিং। হ্যাঁ, ক্লোজেস্ট মিনিং বলতে আমরা কি বুঝি? সমর্থক শব্দটাকে বুঝে থাকি আর কি। এরপর দেখো, দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্স ক্যান বি রিপ্লেসড বাই, মানে অ্যাডোলেসেন্স যে কৈশোর যে সময়টা আছে বা বয়সন্ধিকাল, এটা তোমার প্রতিস্থাপন করা যাবে, বা প্রতিস্থাপন করা যাবে, এটার মানে কি? এটা বুঝতে হবে। রিপ্লেসড বাই মানে হচ্ছে তোমার এটা সমার্থক শব্দ খুঁজে বের করবা। প্রতিস্থাপন করা মানে কি? মানে সিনোনিম দিয়েই তো আমরা একটা আরেকটারে প্রতিস্থাপন করি, তাই না? এনা তোমার ইনডিরেক্টলি বোঝাইতেছে তোমার এই অ্যাডোলেসেন্সের সিনোনিম ওয়ার্ডটা কোনটা। অনেকে এইগুলা বুঝতে পারো না, দেখে আনসার দিতে পারো না। যে একটা শব্দ দিয়ে বলে যে এটা রেফার্স কি, মানে এটা কি বোঝায়, অথবা দিয়ে অনেক সময় ডিনোটস, অথবা দিয়ে স্ট্যান্ডস, হ্যাঁ, অনেক সময় দিয়ে তোমার রিপ্লেসড বাই বা ক্লোজেস্ট মিনিং, এই সবগুলা দ্বারাই আসলে বোঝায় যে এটার কি দেওয়ার, একটা সিনোনিমাস ওয়ার্ড দেওয়ার জন্য, একটা সিনোনিম তোমার দেওয়ার জন্য বলে। তো এখানে বলতেছি অ্যাডোলেসেন্সটা আমরা কি দিয়ে প্রতিস্থাপন করতে পারি, বা এটা সমর্থক শব্দ কি? কৈশোরের সমস্ত সমর্থক শব্দ কি? এটা কি অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্ক? এটা বলো না। প্রাপ্তবয়স্ককাল না। এরপরে দেখো ইনফেন্সি মানে কি? ইনফেন্সি মানে হচ্ছে শিশুকাল, এটা হবে না। এরপর দেখো অল অফ দেম। এরপর প্রথমটা যেটা আছে এটা হচ্ছে পুবার্টি। পুবার্টি মানে হচ্ছে বয়সন্ধিকাল বা কৈশোর। তাহলে অ্যাডোলেসেন্স এর সমার্থক শব্দ কি? অ্যাডোলেসেন্স এর সমার্থক শব্দ হচ্ছে পুবার্টি। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে তোমার কৈশোর, আর পুবার্টি মানেও কি? কৈশোর বা বয়সন্ধিকাল। ঠিক আছে, তাহলে সঠিক আনসার হবে কি? আই নাম্বারটা। যে পরিমাণ গরম, শরীর থেকে একদম ঘাম বের হইতেছে। যাই হোক, তারপরেও তোমাদের জন্য পরিশ্রম করতেছি আমি এইচএসসি 25-এর জন্য। আমি আমার সর্বোচ্চটা দিতেছি। দেখ, আমি একটু হলেও তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ, এই জন্যই হচ্ছে আমি পরিশ্রমটা করতেছি। আর তোমরা যদি ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে আর কি, তাহলে হচ্ছে তোমার সাবস্ক্রাইব করতে আর কি ভুলো না আর কি। অন্ততপক্ষে এতটুকু সাপোর্ট আর কি আমাকে দিও আর কি। আচ্ছা দেখো, কথা না বলি বেশি। 7 নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভালনারেবিলিটি মিন ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজের মধ্যে একটা ওয়ার্ড ছিল ভালনারেবিলিটি, মানে অরক্ষিত অবস্থা, মানে সে নিরাপদ না, এরকম বোঝায়। ভালনারেবিলিটি মানে কি? অনেকে বোঝো না। অরক্ষিত অবস্থা মানে কি? সে নিরাপদ না, হ্যাঁ, অরক্ষিত অবস্থা। তাহলে এটা দ্বারা কি বোঝাইতেছে এই প্যাসেজটার মধ্যে? দেখো তো, ইমিউন মানে হচ্ছে নিরাপদ বা রোগ প্রতিরোধ ক্ষম, যে ফাইট করতে পারে এরকম আর কি রোগের সাথে। তো ইমিউন মানে নিরাপদ। ডিফেন্সলেস মানে অরক্ষিত অবস্থা। সিরিয়াস মানে গুরুতর। ফ্রি মানে হচ্ছে মুক্ত। তাহলে বলো তো এই ভালনারেবিলিটির বলতে আসলে কি বোঝায়, বা এটা সমার্থক শব্দ আমি কি দিতে পারি? যে ডিফেন্সলেসনেস মানে কি? অরক্ষিত অবস্থা, মানে যে ডিফেন্স করতে পারে না, যে প্রতিরোধ করতে পারে না, ঠিক আছে, যে ফাইট করতে পারে না রোগের সাথে বা বিভিন্ন অবস্থার সাথে। তাহলে ভালনারেবিলিটির এর সিনোনিম ওয়ার্ড, বা এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ডিফেন্সলেসনেস, মানে অরক্ষিত অবস্থা। এরপরে যদি আমি লক্ষ্য করি, অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স ফর এ ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। হ্যাঁ, তো এখানে বলতেছি যে সেন্টেন্সটার মধ্যে একটা ওয়ার্ড ছিল কনস্টিটিউট। কি? কনস্টিটিউট। এই কনস্টিটিউট ওয়ার্ডটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ? এই যে সেন্টেন্সটার মধ্যে কি আছে? অ্যাডোলেসেন্স কনস্টিটিউট মানে কি? গঠন করা। কিশোরীরা গঠন করে। তাহলে এই যে কনস্টিটিউট ওয়ার্ডটা আছে, এটা এই সেন্টেন্সটার মধ্যে কনস্টিটিউট ওয়ার্ডটা
কি হিসেবে কাজ করতেছে, কোন পার্টস হিসেবে কাজ করতেছে, এটা কি নাউন হিসেবে কাজ করতেছে, এটা কি ভার্ব হিসেবে কাজ করতেছে, নাকি অ্যাডভার্ব, নাকি অ্যাডজেক্টিভ? বলো তো। এই যে দেখো অ্যাডোলেসেন্স মানে কি, এই সেন্টেন্সের সাবজেক্ট, এই সেন্টেন্সের মানে কি সাবজেক্ট। তো এখানে সাবজেক্টে কি করতেছে, কনস্টিটিউট মানে কি, কি অর্থটা প্রকাশ করতেছে এখানে, কনস্টিটিউট মানে গঠন করা, কনস্টিটিউট মানে কি গঠন করা। তাহলে আমরা যেহেতু এখানে আমরা দেখতে পারতেছি এখানে ভার্বের জায়গায় বসছে এবং হচ্ছে ভার্বের কাজ করতেছে, অবশ্যই এই কনস্টিটিউট অর্থটা কি হিসেবে কাজ করতেছে, এখানে কোন পার্সন হিসেবে কাজ করতেছে, ভার্ব হিসেবে কাজ করতেছে। কনস্টিটিউট মানে কি গঠন করা। তো এখানে অবশ্যই এটা সঠিক আনসার হবে কি 2 নাম্বারটা, ভার্ব হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে একটা ভার্ব। কনস্টিটিউট ইজ এ ভার্ব। এরপরে দেখো আমরা যদি 9 নাম্বারটা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাফ্লুয়েন্ট। অনেকে হচ্ছে অ্যাফ্লুয়েন্ট যে ওয়ার্ডটা আছে এটার অর্থটা জানো না, তো এই অর্থটা তুমি যদি জানো নিজেই একদম তোমার বলার সাথে তুমি আনসারটা দিতে পারবা। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, অ্যাফ্লুয়েন্ট মানে কি ধনী, হ্যাঁ ধনী, হ্যাঁ সম্পদশালী, এরকম আর কি। অ্যাফ্লুয়েন্ট মানে ধনী। তো এই ধনী শব্দটার বিপরীত শব্দ কোনটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট ধনী শব্দটার অ্যান্টোনিম কোনটা। এখন তুমি অলরেডি তুমি বুঝতে পারতেছো, রিচ মানে ধনী, এটা তো সমার্থক শব্দ। ওয়েলদি মানে সম্পদশালী, এটাও কি সমার্থক শব্দ। এডুকেটেড মানে কি শিক্ষিত, এটা তো হইতেই পারে না। এরপর হচ্ছে পুর মানে গরিব, অবশ্যই। তাহলে ধনী এর বিপরীত শব্দ কি গরিব, সঠিক উত্তর কি হবে গরিব হবে। হ্যাঁ, এরপরে আমি সর্বশেষ যদি বলি 10 নম্বরটা, দ্য সিনোনিম অফ লিগেল। লিগেল যে ওয়ার্ডটা আছে, লিগেল মানে বৈধ, লিগেল মানে কি বৈধ, বৈধ যে শব্দটা আছে এটার সমার্থক শব্দ কোনটা। ইললিসিট মানে হচ্ছে অবৈধ, এটা হচ্ছে বিপরীত শব্দ। ব্যান্ড মানে নিষিদ্ধ, এটা হচ্ছে একটা বিপরীত শব্দ লিগেলের। লফুল মানে বৈধ, এটা হইতে পারে। প্রহিবিটেড মানে নিষিদ্ধ। তাহলে এই যে 3টা যে শব্দ আছে এখানে দেখো, এখানে যে 3টা শব্দ আছে, ইললিসিট মানে কি অবৈধ, ব্যান মানে হচ্ছে নিষিদ্ধ বা অবৈধ, প্রহিবিটেড মানে কি নিষিদ্ধ। এই 3টা ওয়ার্ডই হচ্ছে লিগেলের মানে সিনোনিম, সরি অ্যান্টোনিম। লিগেলের অ্যান্টোনিম হচ্ছে কি ইললিসিট, বেন্ড অ্যান্ড ব্যান্ড প্রহিবিটেড। তো এটা বলছে তোমার সমার্থক শব্দ, লিগেল মানে বৈধ, আর সমার্থক শব্দ হচ্ছে লফুল মানে বৈধ। দেখো এই যে আমি যে 10টা এমসিকিউ তোমাকে সমাধান করে দিলাম, আমি আশা করি এই পেসেজ যদি তোমার পরীক্ষায় আসে, এই পেসেজ দিয়ে পরীক্ষায় আসে এতে তুমি মিনিমাম 5টা কমন পাবো, মিনিমাম মানে 5টা মিনিমাম তুমি কমন পাবে এখান থেকে, ঠিক আছে। তুমি এই এমসিকিউগুলো ভালো করে মনে রাখো, হুবহু কমন পড়ে যেতে পারে ইনশাআল্লাহ। এরপরে দেখো আমরা যদি লক্ষ্য করি, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন আর কি এখানে বলতেছে। এমসিকিউ তো শেষ করলাম, অ্যান্ড শর্ট কোয়েশ্চেনগুলো তোমাকে বলি এবং কিভাবে তুমি আনসার দিবা এটাও তোমাকে আমি বলে দিব, সমস্যা নেই। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডোলেসেন্স বলতেছে, এই যে কৈশোরকাল বলতে তুমি কি বুঝো, কৈশোর যে সময়টা আছে, বয়সন্ধিকাল যে সময়টা আছে, এটা দ্বারা আসলে তুমি কি বুঝো। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, কেন বয়সন্ধিকাল, কেন এই কৈশোরটা আমাদের জীবনে একটা ছেলে বা একটা মেয়ের জীবনে কেন এটা গুরুত্বপূর্ণ। দেখো প্রথমে যে দেখো 2টা প্রশ্নের উত্তর তোমাকে এখানে দিতে হবে। প্রথমে বলছে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স বলতে কি বুঝো। দেখো আমি তো এখানে উত্তর দিছি, তাই না, বলতেছি অ্যাডোলেসেন্স ইজ দ্য ট্রানজিশনাল পিরিয়ড, এটা একটা উত্তরণের একটা সময় বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, শৈশব এবং হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার যে উত্তরণের একটা সময়, উত্তরণের একটা সময় হচ্ছে কি বয়সন্ধিকাল। হ্যাঁ, সো এটা তুমি আমি কেন দিছি, তুমি চাইলে দেখো তুমি কিভাবে পেসেজ থেকে বের করতে পারো। দেখো তো পেসেজের মাঝে হুবহু এটা তোমার দেয়া আছে। দেখো আমি যদি দেখাই, এই যে দেখো, এই যে adolescence is a period in life when transition from childhood to adulthood take place and behaviors and lifestyles are shaped। তুমি চাইলে একদম পুরোপুরি এখান থেকে দিতে পারবা, অথবা দেখো একটা কি দিছিল, সংজ্ঞা দিছিল, এটাও তুমি দিতে পারবা যে adolescence is the period which shapes the future girls and boys lives। একদম হুবহু দিবা, তোমার একদম উত্তর দিয়ে দিবে যে adolescence জিনিসটা কি, বা adolescence বলতে কি বোঝায়। adolescence হচ্ছে is the period which shapes the future of girls and boys lives। ঠিক আছে, এখানে তুমি দিতে পারো, অথবা আমি তোমাকে যেটা দিলাম যে adolescence is the transitional period between childhood and adulthood, সেম জিনিস। এরপর দেখো কেন গুরুত্বপূর্ণ, দ্বিতীয় প্রশ্নটা। অনেকেই হয়তো বা তুমি এটার উত্তর দিছো, এটার উত্তর দেও না, তাহলে তুমি কি পাবো না, এটা এখন 3 নাম্বার, তো 3 নাম্বার তুমি পাবা না, তুমি হয়তো বা 1.5 পাবা, হ্যাঁ 1.5 পাবা। সো তোমার এই যে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, এটার উত্তরটা দিলে তুমি একদম 3 নাম্বার পাওয়া যাবে। বলতেছে কেন এই বয়সন্ধিকালটা আমাদের জীবনে বা একটা ছেলে মেয়ের জীবনে গুরুত্বপূর্ণ।
একটু দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট কারণ বিকজ দ্য ফেস শেপস দ্য পার্সনস বিহেভিয়ার্স লাইফস্টাইলস অ্যান্ড ফিউচার অপরচুনিটিস। কেন দেখো দেখো তো আমরা পেজের মধ্যে কী পাইছি, কেন বয়সন্ধিকাল গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই বয়সন্ধিকালের মাঝে, এই যে আমি বইয়ের মধ্যে যদি দেখাই, এই বয়সন্ধিকালের মধ্যে কী গঠিত হয় একটা ছেলের বা একটা মেয়ের, এই যে দেখো বিহেভিয়ার্স, তার জীবনে যে আচরণের নিয়মাবলী, এগুলো তার আচরণটা ঠিক হয়, এখানে গঠন করা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে লাইফস্টাইল মানে জীবনধারা, তার জীবনধারাটা কী হবে, তার লাইফস্টাইলটা কী হবে, ওইটা বয়সন্ধিকালে কী হয়, গঠিত হয়। তাহলে অবশ্যই যেহেতু এই সময়টার মধ্যে মানুষ আমাদের আচরণের প্রভাবটা শিখে, আমরা কীভাবে আচার করতে হয়, কীভাবে ম্যানার শিখতে হয়, হ্যাঁ, কীভাবে কার সাথে কীভাবে আচরণ করতে হয়, এগুলো যেহেতু আমরা বয়সন্ধিকালে শিখি, তারপর আমাদের জীবনটা কীভাবে হবে, আমাদের লাইফস্টাইলটা কেমন হবে, এটা যেহেতু আমরা ওই সময়টাতে শিখি, অবশ্যই এটা আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ হয়। তাহলে এটার আনসারটা কী হওয়া উচিত? ইট ইজ ইম্পর্টেন্ট কারণ হয় দ্বারা প্রশ্ন করলেই তুমি সবসময় মাঝে যে কনজাংশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে বিকজটা ইউজ করবো। হ্যাঁ, বা অথবা তুমি চাইলে সিন্সও ইউজ করতে পারো। ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ কারণ দিস ফেজ শেপস এ পার্সনস বিহেভিয়ার, সেটা হচ্ছে আমাদের আচরণ, জীবনধারা এবং ভবিষ্যতের যে সুবিধা এটা গঠন করে এই সময়টার মধ্যে। এরপরে আমরা যদি 2 নাম্বার বা বি নাম্বার কোয়েশ্চনটা দেখি এখানে, হুইচ অ্যাডোলেসেন্ট গার্লস টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ, মানে কোন কিশোরী মেয়েরা একটু দেরিতে বিবাহ করার প্রবণতা দেখায়। আমি তোমাকে প্যাসেজের মধ্যে বলছিলাম, কিন্তু যারা একটু শিক্ষিত মেয়ে বা যারা হচ্ছে একটু ধনী পরিবারের মেয়ে, তারা কি করে একটু দেরিতে বিয়ে করার প্রবণতা দেখায়। এই যে দেখো হুবহু এই প্রশ্নের উত্তরটা প্যাসেজে দেওয়া আছে একদম। এই যে রিসার্চ ফাইন্ডস দ্যাট, এই যে এখান থেকে তুমি শুরু করবা, এটা ক্যাপিটাল লেটার দিবা যে অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, মানে কিশোরীরা মানে মেয়েরা, অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ। হ্যাঁ, এই যে যারা হচ্ছে তোমার একটু বয়স্ক বা একটু তোমার শিক্ষিত যারা, এবং হচ্ছে যারা একটু ধনী পরিবারের সন্তান যারা, তারা হচ্ছে তোমার কি করে একটু দেরিতে বিয়ে করার প্রবণতা দেখায়। ঠিক আছে, তোমার এই যে এই অ্যাডোলেসেন্স থেকে শুরু করে একদম লেটার এজ এই পর্যন্ত তুমি দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে দেখো, অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ। আমরা যদি সি নাম্বার কোয়েশ্চনটা দেখি, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশি কিশোরী মেয়েদের বর্তমান অবস্থা কেমন? হ্যাঁ, তারা কি পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছে, এটা যদি আমরা দেখি, বলতো বর্তমানে যে বাংলাদেশে কিশোরী মেয়ে যারা আছে এদের অবস্থা কি ভালো না? এই যে দেখো, আমরা পেশাদের মাঝে যেটা পাইছিলাম, এরা হচ্ছে সমাজ বলো, পরিবার বলো, উভয় জায়গায় হচ্ছে দাসত্ব বা অধীনতার শিকার হয়, কিংবা হচ্ছে বৈষম্যের শিকার হয়। আমরা সাজায় আমি একটু লিখি, এরকম হয় যে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্ল, বাংলাদেশি কিশোরী মেয়েদের যে অবস্থাটা ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজ, এটা বৈশিষ্ট্যমণ্ডিত হয় বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইথ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি। তুমি যদি এটা পেসেজ থেকে খুঁজতে যাও, হুবহু পেসেজের মধ্যে আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর হুবহু প্রশ্নের মধ্যে মানে পেসেজের মধ্যে পাবা, অথবা একটু তুমি নিজের মতো করে বানায় লিখবা। এই যে দেখো, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, এটা হুবহু আছে, ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। বাংলাদেশি কিশোরী মেয়েদের যে অবস্থাটা, এটা হচ্ছে তোমার বৈষম্য এবং অধীনতার মধ্য দিয়ে তারা কি বৈশিষ্ট্যমণ্ডিত হয়, কোথায়? উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, পরিবার এবং সমাজে তারা কি হয়, অসাম্যের শিকার হয়, তারা বৈষম্যের শিকার হয়, তারা অধীনতার শিকার হয়। তাহলে তুমি এটা হুবহু একদম কি দিয়ে দিতে পারবা, দ্য সিচুয়েশন থেকে শুরু করে একদম সোসাইটি পর্যন্ত তুমি দিয়ে দিতে পারবা। এরপরে আমরা যদি ডি নাম্বার কোয়েশ্চনটা দেখি, হোয়াট ডাজ হু স্ট্যান্ড ফর? হু বলতে কি বলো? হু মানে কি একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা না? এই যে দেখো, হোয়াট ডাজ হু স্ট্যান্ড ফর, এই হু বলতে স্ট্যান্ড ফর বলতে বোঝাচ্ছে এটার ফুল মিনিংটা কি, বা এটা বলতে কি বোঝায়? হু বলতে কি বোঝায় বলো তো? হু মানে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা সবাই জানো, ছোটোবেলা থেকে পড়ে আসতেছো, এবং এই পেসেজের মধ্যে দেওয়া আছে। হু স্ট্যান্ডস ফর, হু বোঝায় বা এটার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঠিক আছে, এরপরে আমরা যদি এই নাম্বারটা লক্ষ্য করি, হাউ মেনি অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15, 15 বছর বয়সের পূর্বে, মানে কত পার্সেন্ট বা কত সংখ্যক মেয়ে তারা হচ্ছে কি হয়ে যায়, বিয়ে হয়ে যায় 15 বছরের আগে। এই যে আমরা যদি পেসের মধ্যে দেখি, আমরা পেসের মধ্যে যে এখানে ছিল যে 30% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15, মানে 33% কিশোরী মেয়ে, 33% কিশোরী মেয়ে তাদের 15 বছরের আগে কি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। একদম দেখে যে 33% অফ 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15, 15 বছর বয়সের পূর্বে
33% কিশোরী মেয়ের বিয়ে হয়ে যায় একদম। তাহলে তুমি বুঝতেই পারতেছো আজকের যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ তোমার জন্য। একদম এমসিকিউ থেকে শুরু করে শর্ট কোয়েশ্চেন কীভাবে আনসার করতে হয় সব তোমাকে দিয়ে দিলাম, প্যাসেজটা পড়াই দিলাম। হ্যাঁ, অনেক গরম, তোমাকে বলে বোঝাতে পারবো না যে গরমের মাঝে তোমাকে ভিডিওটা করলাম আর কি, একটু কষ্ট করলাম তোমাদের জন্যে। সো তোমাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে, তোমরা যদি এই ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখো তুমি নিজে তো উপকৃত হবাই, এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তুমি একটু করি আর কি শেয়ার করে দিও, ঠিক আছে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর কি, তাহলে তুমি আর কি সাবস্ক্রাইবটা করে দিও। আর তুমি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুকে ফলো দিয়ে রাখো, কেমন। এবং পরবর্তীতে তুমি কোন প্যাসেজটা এভাবে ভেঙে ভেঙে এমসিকিউ প্লাস শর্ট কোয়েশ্চেন চাও আমাকে কমেন্ট বক্সে জানাই দিও, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এটা হচ্ছে সমাধান করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের জন্য শুভকামনা রইলো যাতে শেষ সময়টা ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারো। সো আল্লাহ হাফেজ।